বিএনপিকে আগের চেয়ে অনেক কঠোর উল্লেখ করে অনৈতিক কাজ করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা ভুল কাজ করে তাদের দ্রুত সংশোধনের পরামর্শ দেন তিনি। শনিবার ফরিদপুরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী সহ সব পর্যায়ে জবাবদিহি থাকবে। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগ বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের সাংগঠনিক বিভাগ ফরিদপুরের নেতারা। মানুষ বিএনপি থেকে কি প্রত্যাশা করছে? দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জানান, দলের কেউ অন্যায় করলে কোনো ছাড় দেওয়া হবে না। যারা খারাপ কাজ, অনৈতিক কাজ করছে, আপনি দেখেছেন এর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে সব নেতাকর্মীকে। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু করা সম্ভব দলীয় আইন কানুনের ভিতরে থেকে আমরা সেটি করছি। বরং এইবার বিএনপি এক্ষেত্রে এক স্টেপ বেশি গিয়েছে। যারা বেশি অতিরিক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা দলের অবস্থান থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে লিখিতভাবে আইনগত অভিযোগ করেছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ আমলে লুটপাট আর দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল, ছিল না কোনো জবাবদিহি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে, মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে। একই সাথে সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। এ সময় ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে মানুষ নির্বাচনমুখী হবে, বন্ধ হবে ষড়যন্ত্রের সুযোগ, বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলটির জ্যেষ্ঠ নেতারা মনে করেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের ষড়যন্ত্র দুঃস্বপ্নই থেকে যাবে। প্রযুক্তির কারণে মিথ্যাচার করেও রেহাই পাচ্ছে না ভারত। শনিবার রাজধানীতে পৃথক আয়োজনে এসব কথা বলেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে আক্রমণ ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে। এতে অংশ নিয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়া ভারত কাউকে মূল্যায়ন করে না। হোটেলে কোনো লোক নাই, বাংলাদেশে নাকি ভিসা দিবে না, ভিসা না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় তার এখন হারে হারে টের পাচ্ছে। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ১৬ বছরের আজ্ঞাবহ সরকার পালানোর পর ষড়যন্ত্র শুরু করেছে ভারত। শুকনার সময় আমাদেরকে পানি দেয় না, আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে বন্যা দেয়, অর্থাৎ ৫৩টা ওর ফ্রেন্ড, তারা আমাদের বন্ধু না। কাজেই তারা আমাদেরকে শোষণ করতে চায়। এ সময় উস্কানিমূলক বক্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে বিজেপি নেতা ও ভারতীয় সাংবাদিকদের ছবি পোড়ায় বিক্ষুব্ধ জনতা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আলোচনায় বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশ পাঠিয়ে ভারতের ছেলেখেলা জনগণ আর হতে দেবে না। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। জাতীয় বার্ন ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, মিথ্যার বেড়াজালে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেও প্রযুক্তির যুগে সফল হতে পারছে না ভারত। যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করেন। এদিকে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামী বছরই দেশের মানুষ রাজনৈতিক সরকারকে ক্ষমতায় দেখবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে বিআইডিএস এর সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শুধু কিছু সংস্কারের দায়িত্ব নিয়েছে, তাই তাদের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই। তিনি আরও বলেন, গত সরকারের আমলে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তার মধ্যে পদ্মা সেতু সহ বেশ কয়েকটি ভালো প্রকল্প আছে, কিন্তু ওইসব প্রকল্পের মধ্যে অনেকগুলোই খ্যাতি অর্জনের জন্য নেওয়া হয়েছিল, যা সরকারের ব্যয় বাড়িয়েছিল বলেও মন্তব্য করেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। কোনো দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। আমরা তো মিডল ইনকাম ট্র্যাপের কথা এতক্ষণ বললাম। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, জাতীয় ঐক্যের নাম নিয়ে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার। প্রবল গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ডিসেম্বরে পদত্যাগে বাধ্য হন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে পালন করে জাতীয় পার্টি। এ উপলক্ষে আলোচনা সভায় দলটির চেয়ারম্যান জানান, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের ৫০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। দল দুটোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার। ৫০%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। কাদেরের অভিযোগ, জাতীয় পার্টিকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়া হচ্ছে না, কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, নেতাদের হয়রানি করা হচ্ছে, পথে ঘাটে ধরে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। এইভাবে করে আপনারা জাতীয় ঐক্য করবেন, এইভাবে করে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, নির্বাচন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি। সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আসলেই ওই জন্য যে কিংস পার্টি থাকবে না। জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ বিদেশে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানালেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সরকারের প্রতি সাম্যতার ভিত্তিতে ভারতের সাথে পররাষ্ট্রনীতি পরিচালনার আহ্বান জানান তারা। উগ্র হিন্দুত্ববাদের কাউকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। অংশ নেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। আলোচকদের অভিযোগ, ভারতের সাম্প্রতিক আচরণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। হাসিনা দুঃশাসনে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদেরকে ভারতের পদতলে পিষ্ট করা হয়েছে। এই অবস্থা আমরা আর কখনো কোনোদিন ফেরত যেতে দেব না। কি করে সম্ভব যে ভারতের পার্লামেন্টের সামনে আমাদের বাংলাদেশকে জুড়ে ম্যাপ দেওয়া হয়েছে, সেটা তো আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। ভারতের মিডিয়া ও রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে বিষোদ্গার করছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ। তিনি বলেন, কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সাম্যতার ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলার তাগিদ দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান। দিল্লির উগ্র হিন্দুত্ববাদের কাউকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতেই। সমাবেশ শেষে বিভিন্ন বাহিনীর সাবেক সদস্যরা রাওয়া ক্লাব থেকে একটি মিছিল বের করে। এটি প্রধান উপদেষ্টার কার্যালয় সংলগ্ন ক্রসিং হয়ে আবার রাওয়া ক্লাবে এসে শেষ হয়।
বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে বাংলাদেশিদের কলকাতায় ভ্রমণের আহ্বান জানিয়েছেন হোটেল মালিক ও ব্যবসায়ীরা। শনিবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানায় মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। তারা জানায় বাংলাদেশিদের বয়কট করা হবে না। মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার জানান, বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে চলছে মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটন ব্যবসা। সে কারণে তাদের অনুপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে। তার আশা, আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশি পর্যটকদের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানানো হয়। এ সময় ভিসা প্রক্রিয়া শিথিল করারও দাবি জানান ব্যবসায়ীরা। সেই সাথে মাল্টিপল এবং এমপ্লয়মেন্ট ভিসা চালুর দাবি তাদের। প্রতিদিন ৫ থেকে ৭,০০০ বাংলাদেশি নাগরিক কলকাতায় ভ্রমণ করেন। বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা ৯৫ কমেছে। এবং মনোদর সাহা বর্ডার কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ব্যবসায় কি মন্দাভাবের কারণেই কলকাতার ব্যবসায়ীরা এমন সংবাদ সম্মেলন করলেন? দেখুন, একেবারেই এই ঘটনা সত্য যে ব্যবসায় মন্দা অবস্থা এই মুহূর্তে। কারণ মার্কুইস স্ট্রিটে যে হোটেলগুলো রয়েছে, যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসা পুরোটাই ডিপেন্ড করে বাংলাদেশি যারা পর্যটক আছে সেই বাংলাদেশি পর্যটকদের উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তাদের প্রেসিডেন্ট এবং যারা সাংবাদিক সম্মেলন আজকে সন্ধ্যেবেলা করেছেন, তারা পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে 5% to 10% যারা বাংলাদেশি পর্যটক আসছিলেন তারা এই মুহূর্তে কলকাতায় 5% to 10% আসছেন। এখানে একটা জিনিস তারা বলতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু বাংলাদেশিদের ভিসা ভারতীয় যে দেওয়ার প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনেকটা জটিলতা রয়েছে এবং অনেকটা বাধ্যবাধকতা রয়েছে, যার কারণে বাংলাদেশি পর্যটকরা ভারতে আসতে পারছেন না এবং সে কারণে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এবং সেই কারণেই মার্কুইস স্ট্রিট এবং অর্থাৎ ধর্মতলা সংলগ্ন যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো এবং অন্যান্য ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ও এই মুহূর্তে কিন্তু মন্দা চলছে। ট্রাভেল বাস পরিষেবা যে রয়েছে সেই বাস পরিষেবার যারা রয়েছেন তারাও কিন্তু এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাস পরিষেবা চলছে, তো তারা যেটা বলতে চেয়েছেন যে এই মুহূর্তে ব্যবসায়িক মন্দা চলছে এবং তারা বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দুজনের কাছে আবেদন করছেন যে এই অস্থির পরিস্থিতি যাতে খুব দ্রুত শেষ হয়ে যায় এবং তাদের ব্যবসায় যে মন্দা চলছে সেই ব্যবসা যাতে স্বাভাবিক পরিস্থিতি পৌঁছয়। তার জন্য তারা দুই সরকারের কাছে আবেদন, বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের কাছে আবেদন রেখেছেন সাংবাদিক বৈঠক করে। তারা যেটা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে এবং ভারতে দুদেশেই সামাজিক মাধ্যমে যে ধরনের অপপ্রচার চলছে, যে ধরনের কুৎসা চলছে বাংলাদেশ সম্পর্কে এবং ভারত সম্পর্কে, সেই কুৎসা সেখানকার নাগরিক, বাংলাদেশের নাগরিক এবং ভারতের নাগরিক তারা সবাই বন্ধ করুক এবং বাংলাদেশের সঙ্গে যে সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক ছিল সেই সম্প্রীতির সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে তৈরি হোক। সেক্ষেত্রে বাংলাদেশের যে অস্থায়ী সরকার আছে এবং ভারতের যে সরকার রয়েছে দুই সরকারের কাছে তাদের আবেদন যে এই মুহূর্তে যে অস্থির পরিস্থিতি সেই অস্থির পরিস্থিতি নিরসনের জন্য সরকারিভাবে ব্যবস্থা করা হোক। কারণ আপনি জানেন যে এর মধ্যেই বিদেশ সচিবদের, বাংলাদেশি বিদেশ সচিব এবং ভারতীয় বিদেশ সচিবদের আর একদিন পরেই বৈঠক রয়েছে, সোমবারে বৈঠক রয়েছে। সেই বৈঠকের তারা আশা করছেন যে বাংলাদেশ এবং ভারতের যে সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক ছিল সেই সম্প্রীতির সম্পর্ক আবার নতুন করে তৈরি হবে এবং নতুন করে সূচনা হবে এই বিদেশ সচিবের বৈঠকের মাধ্যমে, যাতে পর্যটকরা ভারতে আসেন এবং বাংলাদেশ থেকে যারা ভারত থেকে যারা বাংলাদেশে যাচ্ছেন পর্যটক তারাও ভারতে যান। অর্থাৎ এই বন্ধুত্ব সম্পর্ক এবং সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখার জন্য তারা আবেদন করেছেন এবং কোন রকম কুৎসা এবং অপপ্রচারে কান দিতে বাংলাদেশের নাগরিক এবং ভারতীয় নাগরিককে আবেদন করেছেন। বাংলাদেশ থেকে যারা ভারতে আসছেন মার্কুইস স্ট্রিটের ব্যবসায়ী সমিতি তারা দাবি করেছেন তারা ভারতে আসুন এবং নিশ্চিতভাবে তাদের সমস্ত রকম নিরাপত্তা দেওয়ার জন্য এই ব্যবসায়ী সংগঠন প্রস্তুত এবং পশ্চিমবাংলার যে ক্ষমতাসীন দল রয়েছে
তারাও এই যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিন্তু আবেদন করবেন যাতে কোন রকম নিরাপত্তা তাদের ব্যাঘাত না ঘটে। অর্থাৎ ব্যবসায়ী সমিতি উদ্বিগ্ন, কারণ তাদের ব্যবসা নিয়ে যেমন উদ্বিগ্ন, তেমনি বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানুষের যে একটা আর্থিক মিলন রয়েছে, সেই দুটোকে আবার নতুন করে তারা ফিরে পেতে চাইছেন। তারা কোনোভাবে চাইছেন না যে কোনো রকম অশান্তি, কোনো রকম ভুয়ো প্রচারে কান দিতে, এবং তারা এটাও দাবি করেছেন, বাংলাদেশ এবং ভারতের মানুষকে প্রত্যেকের কাছে দাবি করেছেন যে কোনো রকম ভুয়ো প্রচারে কেউ কান না দিয়ে ভারতে যারা আসছিলেন তারা আসুন, এবং বাংলাদেশে যারা যাচ্ছিলেন তারা বাংলাদেশে যান, এবং ব্যবসায়িক যে তাদের ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা যাতে নিরসন হয় তার জন্য দুই সরকারের কাছে তার আবেদন করছে। দুই দেশের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক, এটাই সকলের প্রত্যাশা, পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। কূটনীতিক পরিবারকে মানব কল্যাণে আরও ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিচারপতি জিনা তারা। সকালে রাজধানীতে ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। এ সময় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, বিভিন্ন দেশের সংস্কৃতি বিনিময়ে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর হেয়ার রোডে ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারের আয়োজন করে ফরেন অফিসার্স স্পাউজেস অ্যাসোসিয়েশন। এতে অংশ নেয় রাশিয়া, চীন সহ 16টি দেশের কূটনৈতিক মিশন। স্টলগুলোতে ছিল বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পণ্যের সমাহার। পছন্দমতো খাবার, পোশাক, সুভিনির সহ নানা পণ্য কেনেন দর্শনার্থীরা। অন্যান্য দেশের কালচার, বিশেষ করে ফুড বা কোনো জিনিসপত্র, বিভিন্ন জিনিস আমরা জানার সুযোগ পাই, যেটা আসলে অন্য জায়গায় সহজে পাওয়া যায় না। সারা বিশ্বের বিভিন্ন খাবার রয়েছে এখানে, এবং বাংলাদেশের অনেক হস্তশিল্প ও পোশাকও দেখতে পাওয়া যাচ্ছে। এটা সত্যিই দারুণ উৎসব। আমার খুব ভালো লাগতেছে, অনেক অনেক দেশ থেকে আয় আছে, বাংলাদেশ থেকেও রিকশা আয়, খুব পছন্দ লাগছে আমার। আমরা শুধু আমাদের সংস্কৃতি, বাংলাদেশের মানুষ, বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সাথে ভাগ করে নিতে চাই। এমন আয়োজন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক বলে মনে করেন পররাষ্ট্র সচিব। এর উপস্থাপনমূলক দিকটি গুরুত্বপূর্ণ, যা আমাদের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে প্রদর্শন করে। একটি সংযোগকারী হিসেবেও কাজ করছে, কারণ এটি বিভিন্ন সংস্কৃতির বন্ধুদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এছাড়াও সবার সাথে একাত্মতার দিকটিও তুলে ধরে। এ সময় আরও কল্যাণমুখী কার্যক্রম আয়োজনের তাগিদ দেন বিচারপতি জিনা তারা। এই সম্মিলিত প্রচেষ্টা শুধু দাতব্য উদ্যোগগুলোকে সমর্থনই করে না, বরং আন্তর্জাতিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করে। ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজারে সাড়া বেড়েছে বলে জানান আয়োজকরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামের সদরঘাটে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়ে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান সার্জিস। নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয় স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করেন নেতারা। আমরা যেমন এই 5ই আগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। অতীতে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি এবং এ খাতের সংকটের জন্য দায়ী খোদ ব্যবসায়ীরাই। তাই এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোনো প্রকল্পের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গেল বছর গ্রাহক পর্যায়ে 3 দফায় 15% বাড়ানো হয় বিদ্যুতের দাম, আর চলতি বছর বেড়েছে একবার। বর্তমানে খুচরায় ইউনিট প্রতি বিদ্যুতের দাম 8 টাকা 95 পয়সা। ডিসিসিআই আয়োজিত সেমিনারে উঠে আসে তেল, কয়লা ও এলএনজি আমদানিতে অতিরিক্ত টাকা খরচ হওয়ায় দেশে বিদ্যুতের দাম বাড়ছে। বক্তারা জানান, শুধু টাকার অবমূল্যায়নের কারণেই গেল 3 বছরে গ্যাস থেকে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 10 টাকা বেড়েছে। কয়লার ক্ষেত্রে বেড়েছে 2 টাকা 67 পয়সা, আর আমদানিতে খরচ বেড়েছে প্রায় 62%। আমদানির দাম পড়ছে 55 থেকে 57 টাকা,
আমরা নিজস্ব যে গ্যাস কিনছি যেটা আমাদের পেট্রোবাংলা, বিজিএফসিএল এবং এসজিএফএল, সিলেট গ্যাস, বাকরাবাদ গ্যাস থেকে যে আমরা গ্যাস কিনছি সেটা আমরা কিনছি 1 টাকা পার মিটার কিউবে। বাপেক্স থেকে আমরা যে গ্যাসটা কিনছি সেটা কিনছি আমরা 4 টাকা পার মিটার কিউবে। আমাদের নিজস্ব সরবরাহ যদি বাড়ে তাহলে এটা কমে গিয়ে 20 টাকা 18 টাকায় চলে আসতে পারে। বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এছাড়া এলএনজি আমদানি কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ তাদের। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের এখন ঝাঁঝরা করে ফেলতে হবে সবখানে, যত পারি। আপনারাও ইউ শুড কন্ট্রিবিউট, ইউ শুড অলসো কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য গভর্নমেন্ট টু ডু এক্সপ্লোরেশন। আমি অনেক আগে বলেছিলাম বিজনেস পিপলদেরকে, আপনারা কেন কিছু ড্রিলিং করেন না? এই সময় জ্বালানি উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় কোনো প্রতিযোগিতা ছাড়া শুধু দলীয় ও পরিচিতদের মাঝেই বিদ্যুৎ কেনাবেচা হয়েছে। এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন, তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? তারা কি জাতিকে ক্ষতিপূরণ দেবেন তাদের আচরণের জন্য? শিল্প খাতে জ্বালানির ঘাটতি মেটাতে সাময়িক সমাধান হিসেবে ভোলা এলএনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। সেখান থেকে আপনারা এলএনজি করে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকৃতি নির্ভর কৃষি খামার গড়ে তুলেছেন খাগড়াছড়ির 14 কৃষি উদ্যোক্তা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে খামারে ব্যবহার করা হয়েছে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক। আর চাষাবাদ পদ্ধতিতে রয়েছে কিছুটা ভিন্নতা। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে এই ধরনের উদ্যোগ জরুরি বলেছে কৃষি বিভাগ। বেতছড়ি খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রাম। এখানে গড়ে উঠেছে ভিন্ন ধরনের কৃষি খামার হিলস গার্ডেন অ্যাগ্রো ফার্ম, যে খামারে রোপণ করা হয়েছে হলুদ, আনারস, আমলকি, আমসহ বিভিন্ন প্রজাতির ফল, বনজ, ঔষধি গাছ। প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে এই খামারে ব্যবহার করা হয় কাঁচা নিম পাতা, আম পাতা, কাঁচা হলুদ সেদ্ধ থেকে তৈরি করা বালাইনাশক। আর সারের পরিবর্তে ব্যবহার করা হয় গোবর। বিষাক্তকর জিনিস বা ক্রয় করি না, আমরা নিজেরাই জৈব বালাইনাশক তৈরি করে আমরা গাছে পোকামাকড় মারার জন্য আমরা গাছে নিজেই তৈরি করে থাকি। ফল ফুলের গাছ অথবা ওষুধ পানির গাছ এগুলো আমরা লাগাইতেছি বা করতেছি, কোনো সার বিষের কোনো কারবার করি না। আমরা এখানে সব আমরা নিজে হাতে তৈরি করে গাছের পাতা ফুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্প্রে করি। নিরাপদ কৃষি গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নেওয়া হয়েছে এমন উদ্যোগ। শুধু তাই নয়, কৃষি পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয়, খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে। আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনের এই উদ্যোগ জরুরি বলছে কৃষি বিভাগ। এটা নিঃসন্দেহে এলাকাতে একটি আলোড়ন সৃষ্টি করবে এবং আমরা কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই, তার এই প্রোডাকশনকে, তার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে। প্রাথমিকভাবে 5 একর আয়তনের পাহাড়ের কৃষি খামারের পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলার স্বপ্ন দেখেন এই খামারের উদ্যোক্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।